হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বেন বুস্টার। আমরা রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের জেনারেল সায়েন্সের যে ক্লাস করছিলাম, আজকে তার দ্বিতীয় ক্লাস। ইতিমধ্যে আমরা একটা ক্লাস করে নিয়েছি। এই সিরিজে আমরা যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, আজ আমরা আলোচনা করব 27/11/2025-এ যে সেকেন্ড শিফটে যে রেলের পরীক্ষা হয়েছিল, সেখানে জেনারেল সায়েন্স থেকে যে 25টা প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব। দেখে নাও কেমন ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন, দ্রুত গতির একটি বলকে ধরার সময় একজন ক্রিকেট খেলোয়াড় তার হাতকে নিচের দিকে নামিয়ে আনেন, তখন কি হবে বলো? বা নামিয়ে আনেন কেন? কেন বলেছে বলো? যে দ্রুত গতির একটি বলকে ধরার সময় একজন ক্রিকেট খেলোয়াড় তার হাতকে নিচের দিকে নামিয়ে আনেন কেন? কেন নামিয়ে আনেন? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, আঘাতের সময় বাড়ানোর জন্য, যাতে হাতের উপর কম বল প্রযুক্ত হয়। বুঝতে পেরেছো? নিউটনের যে দ্বিতীয় সূত্র রয়েছে, নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র রয়েছে, কি বলেছে সেটা? যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের কিন্তু সমানুপাতিক। ঠিক আছে, খেলোয়াড় হাতটি পিছনে বা বা নিচের দিকে সরিয়ে নিলে বলটি থামতে কিন্তু কিছুটা বেশি সময় পাবে। ঠিক আছে, এবং বলের যে বল হ্রাস পাবে, কি হ্রাস পাবে? যে সময় বেড়ে যাওয়ার কারণে কিন্তু ভরবেগের পরিবর্তনের হার কিন্তু কমে যাবে। ফলে খেলোয়াড়ের হাতে বলের আঘাতের তীব্রতা এবং প্রযুক্ত বল কিন্তু অনেক কমে যায় এবং হাতে চোট পাওয়া থেকে কিন্তু সে রক্ষা পায়। বুঝতে পেরেছো? দেখো, দ্বিতীয় প্রশ্ন, একটি ভারী কাঠের ব্লককে একটি রুক্ষ মেঝের উপর ঠেলে দেওয়া হলো, প্রযুক্ত বল ধীরে ধীরে বৃদ্ধি করা হলো। প্রথমে ব্লকটি সরে না, তারপরে একটি নির্দিষ্ট বল প্রয়োগের পর ব্লকটি সরতে শুরু করে। অবশেষে যখন ব্লকটি চলমান হয় তখন একটি ধ্রুবক বেগ নিয়ে চলবে। নিচের কোনটি এই তিনটি পর্যায়ে বলের পরিস্থিতি সঠিকভাবে বর্ণনা করে বলো? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি? অপশন সি, পর্যায় ওয়ান প্রতিমিত, পর্যায় টু অপ্রতিমিত এবং পর্যায় থ্রি হচ্ছে প্রতিমিত। ওকে, পর্যায় ওয়ান স্থির অবস্থা, যে প্রযুক্ত বল সত্ত্বেও যখন ব্লকটি নড়ে না তখন প্রযুক্ত বল এবং মেঝের স্থিতি ঘর্ষণ বল সমান এবং বিপরীতমুখী হয়। লব্ধি বল শূন্য হয়, এটি কিন্তু প্রতিমিত বল, অর্থাৎ ব্যালেন্স ফোর্স। বুঝতে পেরেছো? আর পর্যায় টু তে এখানে কি হচ্ছে? গতি শুরু হওয়া, ব্লকে গতি সৃষ্টির মুহূর্তে প্রযুক্ত বল ঘর্ষণ বলের সর্বোচ্চ সীমাকে কিন্তু অতিক্রম করে। এখানে একটি কার্যকরী লব্ধি বল থাকায় এটি একটি হচ্ছে কি অপ্রতিমিত বল বা আনব্যালেন্স ফোর্স। আর পর্যায় থ্রি ধ্রুবক বেগে গতিশীল, সমবেগে চলার অর্থ হলো কি বস্তুর ত্বরণ শূন্য। নিউটনের প্রথম সূত্র অনুযায়ী ত্বরণ শূন্য হলে কার্যকর লব্ধি বল কিন্তু শূন্য হয়, অর্থাৎ প্রযুক্ত বল ও চলঘর্ষণ বল পরস্পরের সমান হয়। এটি আবার কিন্তু প্রতিমিত বল বা ব্যালেন্স ফোর্স। ভালো করে পড়বে, তাহলে বুঝতে পারবে বিষয়টা। দেখো, 3 নম্বর প্রশ্ন, মূল থেকে উপড়ে ফেলা একটি গাছকে রোদে ফেলে রাখা হয়েছিল, কয়েক ঘন্টা পরে গাছটি শুকিয়ে দুর্বল হয়ে পড়েছিল। এর সম্ভাব্য কারণ কি হতে পারে বলো? তোমরা কমেন্টে উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, জাইলেমের মাধ্যমে জল পরিবহন বন্ধ হয়ে গেছিল। ওকে, একটু বিস্তারিত আমরা জেনে নিই। যে গাছটিকে মূল সহ মাটি থেকে উপড়ে ফেলায় মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ সম্পূর্ণ কিন্তু বন্ধ হয়ে যাবে, এবং রোদে রাখার কারণে কি পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে ভেতরে থাকা জল বাষ্প আকারে কিন্তু উড়ে যেতে থাকে। ওকে, আর জাইলেম কলার মাধ্যমে নতুন করে জল সরবরাহ না হয় গাছের কোষগুলো কিন্তু জলশূন্য হয়ে পড়বে এবং রসস্ফীতি হারিয়ে গাছটি কিন্তু শুকিয়ে বা নেতিয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো, 4 নম্বর প্রশ্ন, ধাতু অপক্ষয় প্রক্রিয়ায় কি ঘটে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন সি, পরিবেশগত উপাদানগুলির সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে ধাতুগুলি তাদের অক্সাইড, সালফাইড বা কার্বনেট কার্বনেটে কিন্তু রূপান্তরিত হবে। বুঝতে পেরেছো? যে অপক্ষয় বা ক্ষয় হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ধাতু, বায়ু, অক্সিজেন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড
বা অন্যান্য গ্যাসের সাথে কিন্তু স্বতঃস্ফূর্ত বিক্রিয়া করে। যৌগ গঠন, এই বিক্রিয়ার ফলে ধাতু রূপান্তরিত হয়ে আরো স্থায়ী রাসায়নিক যৌগ কিন্তু গঠন করে। কিছু বাস্তব উদাহরণ দেখে নাও, যে লোহার ওপর মরচে পড়া, এটা আর্দ্র ফেরিক অক্সাইড। তামার ওপর সবুজ স্তর পড়া, বেসিক কোপার কার্বনেট। এবং রূপো কালো হয়ে যাওয়া, সিলভার সালফাইড। দেখো 5 নম্বর প্রশ্ন, জীবের যৌন জননের সঠিক বৈশিষ্ট্য কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, এটি অপত্য জীবের মধ্যে দুটি জনিত হচ্ছে জীবের ডিএনএ কিন্তু একত্রিত করে। ওকে। যৌন জননের প্রধান বৈশিষ্ট্য হলো কি, এতে দুটি ভিন্ন লিঙ্গের কিন্তু জনিত জীব তথা পিতা মাতা অংশ নেয়। পিতা ও মাতার গ্যামেট বা জনন কোষ মিলনের ফলে অপত্য জীবের কিন্তু সৃষ্টি হয়। এর ফলে অপত্য জীবে পিতা ও মাতা উভয়ের ডিএনএ কিন্তু মিশ্রণ ঘটে, যা জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্য বা প্রকরণ সৃষ্টিতে কিন্তু সাহায্য করে। 6 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি বৃদ্ধি পেলে একটি পরিবাহী রোধ বৃদ্ধি পাবে? বলো। কি কি রয়েছে? পরিবাহীর তাপমাত্রা, পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কোনটা হয় বলো? সঠিক উত্তর কি? অপশন সি, উভয় 1 এবং 2, যে পরিবাহীর তাপমাত্রা এবং পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নয়। ওকে। দৈর্ঘ্য, পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের কিন্তু সমানুপাতিক, দৈর্ঘ্য বাড়লে কিন্তু রোধ বাড়বে। তাপমাত্রা, সাধারণত ধাতব পরিবাহীর তাপমাত্রা বাড়লে তার ভেতরের পরমাণুগুলোর কম্পন কিন্তু বাড়বে, যা ইলেকট্রন প্রবাহে কিন্তু বাধা সৃষ্টি করে, ফলে রোধ কিন্তু বৃদ্ধি পায়। আর ক্ষেত্রফলে প্রস্থচ্ছেদ, এটা কিন্তু নয়, ঠিক আছে। রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে কিন্তু ব্যস্তানুপাতিক, ক্ষেত্রফল বাড়লে কিন্তু রোধ কমে, এবং তাই এটা কিন্তু সঠিক নয়, উল্টো ঘটে আর কি। দেখো 7 নম্বর প্রশ্ন, নতুন কার্তেসীয় চিহ্নের রীতি অনুসারে একটি আলোক রশ্মি বস্তু থেকে লেন্সে আপাতিত হওয়ার ক্ষেত্রে বস্তুটিকে সর্বদা এমনভাবে স্থাপন করা হয়, কেমন হবে বলো? সঠিক উত্তর কি হবে? অপশানে, যাতে বস্তুটি লেন্সের বাম দিকে থাকে। ওকে। আলোকের কার্তেসীয় চিহ্নের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে কোনো দর্পণ বা লেন্সের ক্ষেত্রে বস্তুকে সর্বদা বাম দিকে কিন্তু স্থাপন করতে হয়। এর ফলে আপাতিত আলোক রশ্মি সর্বদা বাম দিক থেকে ডান দিকে যায়, এবং হিসাবে পরিমাপগুলো কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে চলে। দেখো পরের প্রশ্ন, নিচের কোন বিকল্পটি বংশানুসরণ সম্পর্কে মেন্ডেলের সিদ্ধান্তটিকে ঠিকভাবে উপস্থাপন করেছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, প্রতিটি প্রলক্ষণ দুটি প্রভাবক দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে। বংশগতির জনন গ্রেগর জোহান মেন্ডেলের তত্ত্ব অনুযায়ী জীবের প্রতিটি বংশগত বৈশিষ্ট্য এবং লক্ষণ একজোড়া, অর্থাৎ দুটি ফ্যাক্টর বা প্রভাবক দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। এই প্রভাবক দুটিকে আধুনিক জিন বিজ্ঞানে অ্যালিল বলা হয়, যার একটি আসে পিতার থেকে এবং অন্যটি আসে হচ্ছে কি মাতার থেকে, মায়ের কাছ থেকে। প্রশ্ন নম্বর 9, নিচে উল্লেখিত পদার্থের পরিমাপযোগ্য ধর্ম এবং তার এসআই এককের কোন জোড়াটি ঠিক? বলো। সঠিক উত্তর কি হবে? অপশানে ঘনত্ব প্রতি ঘনমিটারে হচ্ছে কিলোগ্রাম। ঠিক আছে। দেখো ঘনত্ব, এর এসআই একক হলো কি কিলোগ্রাম প্রতি ঘনমিটার। ঠিক আছে, কেজি পার মিটার কিউব, যা কিন্তু সঠিক এখানে। তাপমাত্রা এসআই একক কি? কেলভিন। ওকে। ক্যালোরি হলো হচ্ছে তাপের একক, তাই এটা কিন্তু হবে না। ক্যালোরি কি তাপের একক, তাপমাত্রা কি কেলভিন। বুঝতে পেরেছো? আয়তনে এসে একক কি ঘনমিটার, ঘন সেন্টিমিটার নয়। ঘন সেন্টিমিটার কি সিজিএস একক। চাপের একক কি? চাপের একক হচ্ছে পাস্কাল, নিউটন নয়। নিউটন হচ্ছে কার? বল, বলের একক হচ্ছে নিউটন। দেখো 10 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে আর্গন আর ক্যালসিয়াম ধরেছে। আর্গন 4018 আর ক্যালসিয়াম হচ্ছে 4020। এটা হলো একজোড়া কি? আইসোটোপ, আইসোটোন, আইসো ইলেকট্রনিক না আইসো বার? বলো।
আমরা কি জানি যে আইসোটোপ মানে কি প্রোটন সংখ্যা একই হবে, আইসোটোন মানে কি নিউট্রন সংখ্যা একই হবে, আইসোবার মানে ভর সংখ্যা একই হবে। এগুলো কি হবে? এগুলো হবে হচ্ছে আইসোবার। তাহলে দেখে নি কিভাবে হচ্ছে। যেমন পরমাণুর ভর সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা হচ্ছে কি উপরে লেখা থাকে, ধরো এই যে লেখা আছে আর্গনের হচ্ছে কত 40 18 18, আর হচ্ছে ক্যালসিয়ামের লেখা আছে কি 40 আর হচ্ছে 20। এটা হচ্ছে ভর সংখ্যা, এটাও কিন্তু ভর সংখ্যা। ওকে, ভর সংখ্যা কিন্তু উপরে লেখা থাকে, এখানে 40 রয়েছে, কিন্তু সমান কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা নিচে লেখা থাকে। যেটা কত লেখা আছে, এটা যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এটা কিন্তু 18 এবং 20 আছে। তাই তাদের এটা কিন্তু ভিন্ন, কিন্তু ভর সংখ্যা কিন্তু একই। তাদের পরস্পরে কি বলা হয়? আইসোবার বলে। একটু আগেই বললাম, এই যে দেখো এখানে বারের শেষে আইসোবারের কথাটির শেষে কিন্তু কি রয়েছে? র রয়েছে। তাই ভর কথাটির শেষে কিন্তু র রয়েছে, তাই রয় রয় মিলে গেল। তাহলে যদি দেখি যে আমরা যে পরমাণুগুলির ভর সংখ্যা মিলে যাচ্ছে, তখন তাকে কি বলবো আমরা? আইসোবার। প্রোটন সংখ্যা মিলে গেলে, প্রোটনের শেষে, প্রোটনের প্রথমে প রয়েছে, এরও প রয়েছে, তাহলে কি আইসোটোন বলবো। ঠিক আছে, প্রোটন মানে এই নিচের সংখ্যাগুলো। ওকে, আর আইসোটোন বলছে, আইসোটোপ বলবো। আর আইসোটোন কখন বলবো? যদি নিউট্রন সংখ্যা মিলে যায়। ঠিক আছে, নিউট্রন সংখ্যা বের করতে কি করতে হবে আমাকে? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে। তাহলে আর্গন এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে কিন্তু ভর সংখ্যা একই হয়, এরা কিন্তু আইসোবার। বুঝতে পেরেছো? চলো দেখো 11 নম্বর প্রশ্ন। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ধাতব সোডিয়াম কার্বনেটের বিক্রিয়ায় এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ধাতব সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় নিম্নোক্ত কোনটি একটি সাধারণ বিষয়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশানে সোডিয়াম ক্লোরাইড কিন্তু উৎপন্ন হবে। বুঝতে পেরেছো? সোডিয়াম কার্বনেটের সাথে যদি বিক্রিয়া করা হয়, যে Na2CO3 প্লাস HCl, তাহলে কি হবে? NaCl উৎপন্ন হবে এবং H2 এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করলে, যে NaHCO3 সঙ্গে HCl বিক্রিয়া করলে কিন্তু এখানেও কিন্তু NaCl উৎপন্ন হচ্ছে, এখানেও NaCl উৎপন্ন হচ্ছে। এটা কিন্তু হচ্ছে কি এটা কমন। ওকে, বাদবাকি যে অপশনগুলো, কার্বন মনোঅক্সাইড রয়েছে, কার্বন মনোঅক্সাইড হচ্ছে না, হাইড্রোজেন কার্বন উৎপন্ন হচ্ছে না, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে না। যদি জল থাকতো কি কার্বন ডাইঅক্সাইড থাকতো, তাও কিন্তু অপশনে থাকতো, তাহলে তাও কিন্তু হতো। চলো দেখো 12 নম্বর প্রশ্ন। আকরিক থেকে খনিজ মল অপসারণের জন্য ব্যবহৃত প্রক্রিয়াগুলি খনিজ মল এবং আকরিকের কোন ধর্মের মধ্যে পার্থক্যের ভিত্তিতে ঘটে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশানে রাসায়নিক এবং ভৌত ধর্ম। ঠিক আছে, যে আকরিকে খনিজ মল থেকে আলাদা করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন চৌম্বকীয় পৃথকীকরণ বা ফেনাভাসন পদ্ধতি পদার্থের ভৌত ধর্মের উপর ভিত্তি করে কিন্তু কাজ করে। আবার লিচিং বা রাসায়নিক পৃথকীকরণ পদ্ধতি রাসায়নিক ধর্মের উপর নির্ভর করে। তাই উভয় ধর্মই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে। ঠিক আছে, রাসায়নিক এবং ভৌত দুটোই। দেখো 13 নম্বর প্রশ্ন। গ্যাসের উপর চাপ বৃদ্ধির ফলে নিচের কোন ঘটনাটি ঘটে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, আন্তঃকণা স্থান হচ্ছে হ্রাস পাবে, ইন্টার পার্টিকেল স্পেস কিন্তু কমে যাবে। ঠিক আছে, দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 একটি অত্যন্ত কিন্তু শক্তিশালী হচ্ছে জলাকর্ষী বিকারক। এটি গ্লুকোজ অর্থাৎ C6H12O6 যার সংকেত। ঠিক আছে, মনে রেখো। মতো কার্বোহাইড্রেট যৌগ থেকে হাইড্রোজেন এবং অক্সিজেনকে জলের অণু হিসেবে টেনে বের করে নেয় এবং কালো কার্বন অবশিষ্ট হিসেবে কিন্তু রেখে দেয়। এই প্রক্রিয়াকে চিনির হচ্ছে অঙ্গারকরণ বা চার্জিং অফ সুগার কিন্তু বলা হয়। 14 নম্বর প্রশ্ন। যদি একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অর্ধেক করা হয়, তাহলে তারটির রোধ কি হবে? বলো। খুব দারুণ প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, প্রকৃত রোধের কিন্তু 4 গুণ হবে। ঠিক আছে, প্রকৃত রোধের কিন্তু 4 গুণ হবে। দেখো আমরা জানি কি, যে কোনো পরিবাহীর রোধ সেটা আর সমান হচ্ছে সেটা পি ইন্টু ওয়ান বাই এ। এখানে এল কি? এল হচ্ছে দৈর্ঘ্য, এ হচ্ছে যে প্রস্থচ্ছেদের হচ্ছে ক্ষেত্রফল।
তাই নতুন দৈর্ঘ্য কি হচ্ছে এল থেকে 2L হয়ে যাচ্ছে, নতুন ক্ষেত্রফল কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য দ্বিগুণ হচ্ছে কিন্তু ক্ষেত্রফল কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই ভুলটা করলে কিন্তু হবে না। তাহলে কি হবে, যে নতুন রোধ সেটা কিন্তু যদি আমরা এই ফর্মুলায় করি, এখানে 2L এখানে a/2, তাহলে তাহলে কি হবে, এখানে 4R হয়ে যাবে আলটিমেটলি। বুঝতে পেরেছো, একই জায়গায় চলে আসছে আর কিন্তু এখানে 4 চলে আসবে, এই দুইটা কিন্তু উপরে পাল্টে খেয়ে যাবে, তাহলে প্রকৃত রোধের কিন্তু 4 গুণ হবে। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও। রোধকে প্রভাবিত করার কারণগুলি, তারের দৈর্ঘ্য, রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ দ্বিগুণ হবে, এটা জেনে রেখো। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে ক্ষেত্রফল অর্ধেক করলে কিন্তু রোধ কিন্তু দ্বিগুণ হবে। ঠিক আছে, তারের উপাদান, বিভিন্ন উপাদানের বিভিন্ন কিন্তু রোধকত্ব থাকে। ঠিক আছে, রোধকত্ব যাতে পিতে প্রকাশ করি আমরা, যা তাদের হচ্ছে রোধকে প্রভাবিত করে। তাপমাত্রা পরিবর্তনের সাথে রোধ কিন্তু পরিবর্তিত হয়। সাধারণত পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে কিন্তু রোধ বাড়বে। ওহমের সূত্র, এগুলো জেনে রাখো, এখান থেকে পরীক্ষায় নানান ধরনের প্রশ্ন আসে রেলওয়ে পরীক্ষায়। ওহমের সূত্র অনুসারে দুটি বিন্দুর মধ্যে একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ, যেটা হচ্ছে I, দুটি বিন্দুর মধ্যে ভোল্টেজ V এর সাথে কিন্তু সমানুপাতিক। গাণিতিকভাবে আমরা কি বলি, যে V সমান IR। এখানে আর কি, আর হচ্ছে কি রোধ। রোধের প্রয়োগ, রোধ তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ করতে রোধক, হিটার, লাইট বাল্বের ফিলামেন্টের মতো ডিভাইসে কিন্তু ব্যবহৃত হয়। বৈদ্যুতিক শক্তিতে তাপে রূপান্তরিত করতে ডিভাইসগুলিতে উচ্চ রোধ ব্যবহার করা হয়, যেমন হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রি। এবারে রোধকত্ব, ঠিক আছে, এটি একটি উপাদান নির্দিষ্ট বৈশিষ্ট্য বা যা পরিমাণগতভাবে নির্ধারক করে যে কোনো উপাদান কতটা শক্তিশালীভাবে বৈদ্যুতিক তড়িৎ প্রবাহের প্রবাহকে বাধা দিচ্ছে। একক কি রোধকত্বের, সেটা হচ্ছে ওহম মিটার। ঠিক আছে, কম রোধকত্বযুক্ত উপকরণ যেমন তামা, রূপা ভালো পরিবাহী, যেখানে উচ্চ রোধকত্বযুক্ত উপকরণ যেমন কি রাবার এবং অন্তরক, এটাও কিন্তু জেনে রাখো, যে কার রোধ কম, তামা, রূপা, আর বেশি কার, সেটা হচ্ছে রাবার, অন্তরক। বাস্তব উদাহরণ, ভবনে বৈদ্যুতিক ওয়্যারিং ডিজাইন করার সময় রোধ কমাতে এবং অতিরিক্ত গরম হাওয়া রোধ করতে বৃহত্তর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু নির্বাচন করা হয়। দীর্ঘ দূরত্বে বিদ্যুৎ সঞ্চালন লাইনে শক্তির হ্রাস করতে কম রোধকত্ব এবং বৃহত্তর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে উপকরণ কিন্তু ব্যবহার করা হয়। এগুলো জেনে রেখো, এখান থেকে পরীক্ষায় নানান ধরনের কিন্তু প্রশ্ন আসে। 15 নম্বর প্রশ্ন, জীবদেহে কোষ প্রাচীরের অবস্থান কোথায়, বলো। সঠিক উত্তর কি হবে, অপশানে উদ্ভিদ কোষের প্লাজমা পর্দার ঠিক বাইরে। ঠিক আছে, যে কোষ প্রাচীর বা সেল ওয়াল কেবল কিন্তু উদ্ভিদ কোষ, ছত্রাক, ব্যাকটেরিয়া কোষে কিন্তু দেখা যায়, এটি প্রাণী কোষে কিন্তু অনুপস্থিত থাকে, প্রাণী কোষে কিন্তু থাকে না। উদ্ভিদ কোষে একটি প্লাজমা পর্দা বা কোষ পর্দা, যাকে আমরা কি বলি প্লাজমা মেমব্রেন, ঠিক বাইরের দিকে একটি শক্ত ও প্রতিরক্ষামূলক স্তর হিসেবে কিন্তু অবস্থান করে। দেখো 16 নম্বর প্রশ্ন, গাঢ় সালফিউরিক অ্যাসিডকে তীব্র জলাকর্ষী বিকারক হিসেবে বিবেচনা করা যেতে পারে কারণ এটি ড্যাশ থেকে জল অপসারণ করে, বলো। সঠিক উত্তর কি হবে, অপশন বি গ্লুকোজ থেকে। ওকে, যে গাঢ় সালফিউরিক অ্যাসিড যার সংকেত কি H2SO4, এটি একটি অত্যন্ত হচ্ছে জলাকর্ষী বিকারক, এটি গ্লুকোজের মতো কার্বোহাইড্রেট যৌগ থেকে হাইড্রোজেন ও অক্সিজেন জলের অণু হিসেবে টেনে বের করে নেয় এবং কালো কার্বন অবশিষ্ট হিসেবে কিন্তু রেখে দেয়। এই প্রক্রিয়াকে কি বলা হয়, চিনির অঙ্গারকরণ। ওকে, চেয়ারিং অফ সুগার কিন্তু বলা হয়, এটা কিন্তু জেনে রেখো। দেখো 17 নম্বর প্রশ্ন, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, বলো। কারণ কি, কারণ হলো কি, অপশন এ, কারণ এটি সমান্তরাল রশ্মিগুলিকে হচ্ছে একটি ফোকাস বিন্দুতে অভিসৃত করে। ঠিক আছে, যে যখন সমান্তরাল আলোক রশ্মি কোনো উত্তল লেন্সের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় তখন লেন্সটি রশ্মিগুলোকে ভেতরের দিকে বাঁকিয়ে প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত বা অভিসৃত করে কিন্তু। ঠিক আছে, এই ধর্মের কারণে কিন্তু উত্তল লেন্সকে কিন্তু অভিসারী লেন্স কিন্তু বলা হয়। ওকে, 18 নম্বর প্রশ্ন, একটি বস্তুকে 78.4 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। ঠিক আছে, ভূমিকে স্পর্শ করতে বস্তুটি কত সময় লাগবে, যেখানে জির মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, বলো। রেলের গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু অঙ্ক তো থাকবেই, এটা স্বাভাবিক, আবার ফিজিক্স থেকে আমি করিয়ে দেবো কিছু অঙ্ক একসঙ্গে পরে।
আগে কয়েকটা ক্লাস করাই তারপরে। দেখো সঠিক উত্তর কি হবে? অপশন সি 4 সেকেন্ড। কিভাবে বের করব আমরা? দেখো অবাধে পতনশীল বস্তুর যে গতির যে সূত্র সেটা কি? এইচ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ ইন্টু জিটি স্কোয়ার। এটা কিন্তু মুখস্থ করে নিতে হবে সুন্দর করে। তুই একবার করলে দেখবে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসবে। কয়েকটা শিফট 10-15টা শিফট হয়ে গেলে দেখবে এই একই প্রশ্ন আবার বারবার ঘুরে ফিরে আসবে। এখানে প্রাথমিক বেগ যেটা ইউ সেটা কিন্তু 0 হবে, সেটা আমরা সবাই জানি। উচ্চতা এইচ সেটা বলে দিয়েছে যে 78.4 মিটার, এবং জি যেটা অভিকর্ষ ত্বরণ তার মান কত বলেছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা জানি সবাই। সমীকরণটিতে মান বসিয়ে তাহলে পাবো কি পাবো? তাহলে এইচ এর মান বসালাম প্রথমে 78.4, তারপরে প্রাথমিক বেগ কি ইউ সমান 0, তারপরে টি, তারপরে কি আছে টি, এই টি, হ্যাঁ ইউটি হাফ, তারপরে হচ্ছে 9.8, হাফটা এই যে হাফ ছিল হাফটা বসালাম, আর 9.8 তারপরে হচ্ছে হচ্ছে টি স্কোয়ার বসালাম, হলো। এবার দেখো তাহলে 78.4, এখানে জিরো কেন হলো? জিরো হচ্ছে কেন হলো? কারণ ইউ প্রাথমিক বেগ কত? প্রাথমিক হচ্ছে জিরো, কারণ স্টার্টিং বেগ তো জিরোই থাকবে, জিরো থেকে স্টার্ট হবে। এবার এর পাশে কি টি রয়েছে, এবার জিরোর সঙ্গে যাই গুণ করার কারণে সেটা জিরোই হবে, ঠিক আছে? তাই এটা জিরো হলো। তাহলে হাফ, আর এই জির মান তো আমরা জানি না, টির মান টি স্কোয়ার মানে জানি না, এটা আমাকে বের করতে হবে যে কত সময় লাগবে, ঠিক আছে? তাহলে এইটা এটা কাটাকাটি হয়ে যাবে, এটা হবে হচ্ছে 4.9 হবে। তাহলে 4.9 হলো টি স্কোয়ার, এবার টি স্কোয়ার সমান হচ্ছে 78.4 বাই 4.9 সমান হচ্ছে 16। ওকে, এটা টি স্কোয়ার সমান 16। ওকে, তাহলে টি সমান কি হবে? √16 মানে 4, 4 সেকেন্ড হচ্ছে সময় লাগবে। বুঝতে পেরেছো? খাতায় করবে, সুন্দর করে নোট করে নেবে, তাহলে দেখবে নিজেরা বুঝতে পারবে। আমি দেখছি এই পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে সময় করে দিয়ে দেবো, অনেকদিন পিডিএফ দেওয়া হচ্ছে না, দিয়ে দেবো এবারে। দেখো নিচের পদ্ধতিগুলির মধ্যে কোনটি ফসলের জন্য জলের প্রাপ্যতাকে উন্নত করতে সেচের ক্ষেত্রে নতুন উদ্যোগের অংশ? বলো, যে নিচের পদ্ধতিগুলোর মধ্যে কোনটি ফসলের জন্য জলের প্রাপ্যতা উন্নত করতে সেচের ক্ষেত্রে নতুন উদ্যোগের অংশ? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, বৃষ্টির জল সংরক্ষণ এবং জলাধারের হচ্ছে ব্যবস্থাপনা। ঠিক আছে। আধুনিক কৃষিকাজে সেচের জন্য জলের স্থায়ী যোগান নিশ্চিত করতে এবং জলের অপচয় রোধ করতে নানামুখী টেকসই পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে। বৃষ্টির জল সংরক্ষণ অর্থাৎ রেন ওয়াটার হারভেস্টিং এবং জলাধার ব্যবস্থাপনা হচ্ছে পরিবেশ বান্ধব এবং নতুন উদ্যোগের অন্যতম প্রধান অংশ। এই জলাধার যা শুষ্ক মৌসুমের ফসলের জমিতে সেচের জলের যে প্রাপ্যতা সেটাকে কিন্তু ব্যাপকভাবে উন্নত করে। দেখো 20 নম্বর প্রশ্ন, প্রাণীদের যোগকলায় মেদকোষগুলি অর্থাৎ ফ্যাট সেলস সজ্জিত হয়ে যে লোবিউল তৈরি করে এগুলি ড্যাশের বিভাজনের দ্বারা হচ্ছে পৃথক হয়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, কোলোজেন এবং হচ্ছে ইলাস্টিন তন্তু দ্বারা। দেখো প্রাণীদের মেদকলা ও অ্যাডিপোজ কলা চর্বি কোষের গুচ্ছগুলো মূলত হচ্ছে কোলোজেন ও ইলাস্টিন তন্তু দ্বারা কিন্তু গঠিত, এক ধরনের হচ্ছে সংযোগকারী পর্দা মাধ্যমে কিন্তু আলাদা হয়। দেখো 21 নম্বর প্রশ্ন, মটর গাছ অন্যান্য গাছে আরোহণের জন্য কোন কাঠামো ব্যবহার করে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, আকর্ষ। ঠিক আছে। যে মটর গাছ দুর্বল কাণ্ডযুক্ত একটি আরোহী উদ্ভিদ, এটি কোনো শক্ত অবলম্বন বা অন্য গাছকে আঁকড়ে ধরার মানে আঁকড়ে ধরে উপরে ওঠার যে সুতোর মতো একটি বিশেষ রূপান্তরিত অঙ্গ ব্যবহার করে, তাকে আমরা আকর্ষ বা ট্রেন্ডিল বলি। ঠিক আছে, এটা জেনে রেখো, খুব সহজ প্রশ্ন কিন্তু ভুল হওয়ার চান্স বেশি। দেখো 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শব্দতর শব্দের কাজ নয় বলেছে? এটা কিন্তু ভালো করে পড়বে, নয় বলেছে, বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, সাধারণ যে শ্রবণ ক্ষমতা পরীক্ষা করা। যে শব্দতর শব্দ বা আল্ট্রাসাউন্ডের কম্পাঙ্ক 20,000 কিন্তু বেশি হয়, যা মানুষের কান শুনতে পায় না। মানুষের স্বাভাবিক শ্রবণ সীমা 20 হাজ থেকে 20,000 হাজ। তাই মানুষের সাধারণত শ্রবণ ক্ষমতা পরীক্ষা করতে আল্ট্রাসাউন্ড কিন্তু ব্যবহার করা যায় না, এবং বাকি কাজগুলোতে কিন্তু আল্ট্রাসাউন্ড ব্যাপকভাবে কিন্তু ব্যবহৃত হয়।
23 নম্বর প্রশ্ন, রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করার সর্বোত্তম উদাহরণ কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, কাঠের দহন। ঠিক আছে, কাঠের দহন বা পোড়ানো একটি রাসায়নিক কিন্তু বিক্রিয়া। এই প্রক্রিয়ায় কাঠের মধ্যে থাকা সঞ্চিত রাসায়নিক শক্তি সরাসরি প্রচুর পরিমাণে তাপ এবং আলোতে কিন্তু রূপান্তরিত হয়। আর অন্যান্য যে বিকল্পগুলিতে রয়েছে সেগুলো কিন্তু সৌরশক্তি বা তড়িৎ শক্তি কিন্তু রূপান্তরিত ঘটে। যেমন কি এই সৌর কুকারে হচ্ছে খাবার গরম করা, এবং একটি ব্যাটারি দ্বারা হচ্ছে বাল্ব জ্বালানো, এবং বিদ্যুৎ ব্যবহার করে মোটর চালানো হয়। এখানে কিন্তু সৌরশক্তি বা তড়িৎ শক্তি কিন্তু রূপান্তর ঘটে। দেখো 24 নম্বর প্রশ্ন, একটি এককোষী জীবের ক্ষেত্রে অভিন্ন জিনগত উপাদান সম্মিলিত দুটি প্রধান অপত্য কোষে বিভাজনকে কি বলা হয়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশানে দ্বিবিভাজন বলে। ঠিক আছে, যে অ্যামিবা বা ব্যাকটেরিয়ার মতো এককোষী জীবে যখন একটি মাতৃকোষ সমানভাবে বিভক্ত হয়ে হুবহু একই রকম জিনগত বৈশিষ্ট্যযুক্ত দুটি নতুন অপত্য কোষ তৈরি করে, তখন সেই অযৌন জনন প্রক্রিয়াকে দ্বিবিভাজন বা বাইনারি ফিশন কিন্তু বলা হয়। দেখো 25 নম্বর প্রশ্ন এবং এই শিফটের শেষ প্রশ্ন জেনারেল সায়েন্সের, কার্বনের যে ধর্মগুলি তার বিপুল সংখ্যক জৈব যৌগ গঠনে সাহায্য করে তা হলো কি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, এ চতুর্যোজ্যতা এবং হচ্ছে ক্যাটিনেশন উভয়ই। ঠিক আছে, দেখো কার্বনের কোটি কোটি যৌগ গঠনের পিছনে দুটি প্রধান ধর্ম কিন্তু কাজ করে। প্রথমটি হলো কি ক্যাটিনেশন, নিজের পরমাণুগুলোর সাথে যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল তৈরি করার ক্ষমতা, এবং দ্বিতীয়টি হলো হচ্ছে চতুর্যোজ্যতা, একই সাথে হচ্ছে কি বলবো 8টি বা অভিন্ন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠনের যে ক্ষমতা। ওকে, এই ছিল হচ্ছে আজকের ক্লাসটি সেকেন্ড শিপের। এরপরে আমরা থার্ড শিপে ক্লাস করবো পরের দিন। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, শুধু রেলের পরীক্ষা নয়, সমস্ত পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু হেল্পফুল হবে, এবং তোমাদের সায়েন্সের নলেজটাও কিন্তু বেড়ে যাবে ধীরে ধীরে। ওকে, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হবে পরের ভিডিওতে। চলো।